সেটা আমরা করেছি নর্থ বেঙ্গলে, 5 দিন শুট করেছি আর 2 দিন কলকাতায় বাকি। কিন্তু ছবিটার যে বিষয় সেটা হচ্ছে যিনি প্রযোজক এবং যে প্রোডাকশন হাউস থেকে ছবিটা হচ্ছে এসআর এন্টারটেনমেন্ট। এই এসআর এন্টারটেনমেন্ট কি কারণে ছবি করতে এসছে বা কেন করছে, দেখুন আমি পরিচালক, আমার মতো করে ছবি তৈরি করছি আলাদা বিষয়। এসআর এন্টারটেনমেন্টের মূল লক্ষ্য হচ্ছে কোনো সোকল্ড মানে যারা বক্স তাদের বাইরে গিয়ে যারা চেষ্টা করছে অভিনয় করার, হয়তো প্রপার প্ল্যাটফর্ম পাচ্ছে না। এসআর এন্টারটেনমেন্টের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হলো সেই প্রপার ছেলে মেয়ে যাদের মধ্যে প্রতিভা আছে, যারা হয়তো ডিপ্রাইভ হচ্ছে অনেক জায়গা থেকে, তাদেরকে আমাদের প্রোডাকশন হাউসের ব্যানারে এনে তাদেরকে নিয়ে ছবিগুলো করা। সেই জায়গা থেকেই এসআর এন্টারটেনমেন্টের পথ চলা শুরু, এবং এটা আমাদের দ্বিতীয় ছবি এসআর এন্টারটেনমেন্টের ব্যানারে, সেটা হচ্ছে কুয়াশার আড়ালে, প্রযোজক আশিস চ্যাটার্জি। আজ আমরা এখানে মিলিত হয়েছি যে পারপাস গুলোর জন্য, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বড় পর্দায় কুয়াশার আড়ালের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করছে বাংলা ছবিতে রেনিসা ঘোষ, রেনিসা দুর্গাপুরন্দী, যার কলকাতায় আসা মাত্র 2 বছর, 4 মাসের সিনেমার জার্নি, সেখান থেকে কুয়াশার আড়ালের মতো ছবিতে ওর পথ চলা শুরু। সঙ্গে রয়েছে শ্রাবণী, ছবির আরেক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, মিঠুন আরো আছে একটা চরিত্রে, এবং আমাদের আরেক অভিনেতা সায়ন্তন ও রাস্তায় আছে, এখন এসে পৌঁছয়নি। আমরা খুব মজা করে আনন্দ করে শুটিংটা করেছি। এমনও দিন গেছে পাহাড়ের বুকে এত দুটো ব্যাকআপ করেছি, সকাল 7টায় আবার শুটিং শুরু করেছি, কিন্তু বৃষ্টি আমাদের সাথেনি, শুটিং বন্ধ রাখতে হয়েছিল। তারপরেও অনেক পরিশ্রম, অনেক কিছু দিয়ে এগিয়ে গেছে। আশা করি কুয়াশার আড়ালে মানুষকে ভালো রাখবে, ভালো দেখতে, মানে মানুষের কাছে মানুষের যে হারিয়ে যাওয়া কষ্টগুলো থাকে, সেই কষ্টগুলো কোথাও গল্পের মাধ্যমে পর্দায় মানুষের সামনে নিয়ে আসা, এইটুকুই চেষ্টা করেছি আমরা। বাকিটা কি হবে সেটা তো বড় পর্দা বলবে। সকলকে অনেক ধন্যবাদ, কারণ আজকে যে ওয়েদার, তাতে সত্যি আমরা এইটুকু পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। এই ছবিটা সম্পর্কে খুব বেশি কথা আমি তো বলবো না, বলতে চাই না এই মুহূর্তে, কারণ সুমিতা অলরেডি বলেছেন। একটাই কথা বলবো, আমি সুমিতার হাত ধরে অভিনয় জগতে আসা, এবং সুমিতা আমাকে এই ছবিতে যে ক্যারেক্টারটা দিয়েছেন, এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। আমি আমার সাধ্য মতো সবটুকু দিয়ে আমি অভিনয়টা করার চেষ্টা করেছি, বাকিটা তো দর্শকদের হাতে, কিন্তু খুব মজা করে কাজটা আমরা সবাই করেছি। বাকি যখন রিলিজ হবে তখন বোঝা যাবে যে কতটা কি পারফর্ম করতে পেরেছি, কতটা মানুষকে আনন্দ দিতে পেরেছি। ধন্যবাদ। Thank you, Sunita, and hello everybody. একটু কারেকশন করে দিই, নট এনএসডি সুমিতা, একটু ভুলিয়ে যাচ্ছে, এফটিআই পুনে ফিল্ম ইনস্টিটিউট, আমি সেখান থেকে পাস আউট। সত্যি যখন সুমিতা আমাকে এই চরিত্রটা বললেন, জাস্ট যেটা হয় না ডিরেক্টরকে ভরসা করা, তো ইটস লাইক আই টোটালি সারেন্ডার টু হিম, টু মাই ডিরেক্টর, যে ডিরেক্টর যা চাইবেন, যেটা চাইছেন সেটা কীভাবে অ্যাজ এন ক্যারেক্টার ফুটে উঠতে পারি, সেটাই চেষ্টা ছিল। অ্যান্ড ডেফিনেটলি মাই ডিরেক্টর অ্যান্ড মাই কো অ্যাক্টার্স সবাই এই চরিত্রটাকে নির্মাণ করার জন্য বা লিভিং দ্যাট ক্যারেক্টার অন দ্যাট জার্নি, সো ওইটার জন্য অনেক হেল্প করেছে। অ্যান্ড যেটা রেনেসা বলবো যে যখন ফিল্মটা রিলিজ হবে, তৈরি হয়ে যাবে, দর্শকের কাছে পৌঁছবে, তখনই আমরা জানতে পারবো যে কতটা সাকসেসফুল হয়েছিল এই চরিত্রটা, এতটা বয়স ক্যারি করতে পেরেছি কি পারিনি। বাট আই এম শিওর যে মাই ডিরেক্টর ওয়াজ সো হ্যাপি ডিউরিং শুট, অ্যান্ড ওইটাই আমার কাছে অনেক বড়। এবার দর্শকরা যা সুমিতা মানে আমাদের ডিরেক্টর, সুমিতার সাথে আমি আগেও কাজ করেছি। সুমিতার সাথে কাজ করার অভিজ্ঞতাটা এটাই, যতটুকু কাজ করেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে খুব গুছিয়ে কাজ
মানে একটা করার যে টেন্ডেন্সি, যে চেষ্টা এবং আর্টিস্টদের কাছ থেকে সেটা বের করে নেওয়া, সেইটা ভীষণ এনজয় করেছি। আর যে ক্যারেক্টার, সেটা একটা সাইকোলজিস্টের ক্যারেক্টার, পুরো ছবিটা জুড়েই ক্যারেক্টারটা রয়েছে, খুব ইমোশনাল একটা দিকও রয়েছে ক্যারেক্টার, শুধু যে সে ডাক্তার তা না, ভীষণ সুন্দর একটা ইমোশনাল বন্ডিং রয়েছে যে বাকি চরিত্রগুলোর সাথে। আমার টিম ভীষণ ভালো ছিল, যারা আমার কো অ্যাক্টর, মানে কোঅর্ডিনেশন করতে কোনো অসুবিধা হয়নি, খুব পাকাপোক্ত লেগেছে। আমার খুব ভালো লেগেছে সবার সাথে অভিনয় করতে, এবং সুমিতদার যে আর্টিস্ট চয়েস, আমি নিজেকে নিয়েও বলছি, আমার মনে হয় এই যে টিমটা আগেই বুঝে গেছিল যে এদের দিয়ে আমি নিজের মতো করে কাজটা করাবো। তাই প্রথমে আমি সুমিতদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই ক্যারেক্টারটা দেওয়ার জন্য। কথা দিয়ে আমি একবারে বলতে চাই, কারণ সুমিতার সঙ্গে এর আগের ছবিটা আমি শেষ করলাম, একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে। সুমিতার সঙ্গে আগেও আমি কাজ করেছি। সুমিতার কাজটা এতটা সুন্দর গুছিয়ে হয়, এবং ডিরেক্টর হিসাবে সুমিতা যখন ফ্লোরে থাকে, প্লাস দাদা হিসাবে যেভাবে গাইড করে, কাজটাকে তুলে নেয়, প্রত্যেকটা আর্টিস্টের হাতে খুব ইজি হয়ে যায় কাজটা। এটা সুমিতার মধ্যে রয়েছে, এবং সবাই সেটা এগিয়েও করছে। এবং গুছিয়ে তোলার মধ্যে যে একটা আর্টিস্টের থেকে যা যা প্রাপ্য পাওয়া দরকার, সেটা খুব সিম্পল ওয়েতে ভালোবেসে ক্লিয়ারলি তার কাছ থেকে সেটাকে বার করে নেওয়া, এই ট্যালেন্টটা সুবিধা আছে। এবং টোটাল টিম নিয়ে সুবিধা একটা ফ্যামিলির মতো কাজ করে, তার জন্য কাজটা সাকসেসফুল হয়। আর আই হোপ আগের ছবিটাও ওটিটিতে ভালো রেসপন্স দিয়েছে, এই ছবিটা ভালো রেসপন্স দেবে। বাকিটা দর্শকের ওপর। আমার থ্যাংক ইউ এভরিবডি। আমি তো অনেক বছর থেকে অনেক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছি, from আশুতোষ গডেকার টু রাজ কানওয়ার, অনুপ সেনগুপ্ত, দুলাল ভৌমিক, রাম মুখার্জি, কিন্তু সুমিতার মতন হার্ড ওয়ার্কিং ডাইরেক্টর আমি দেখি। এত হার্ড ওয়ার্কিং, মানে এত ইনভলভমেন্ট এই ডাইরেক্টরের, কি বলা যাবে না। সেকেন্ডলি, উনি অনেক ছবি করেছেন, ওনার সব ছবি আমি দেখেছি, বাট আমি ওনাকে এটা বলেছি আর এটা চ্যালেঞ্জ করছি ওনাকে, যে এই ছবিটা ওনার বেস্ট। উনি যত ছবি এখন অব্দি করেছেন, দিস ইজ দ্য বেস্ট মুভি অফ সুমিত দাস। হ্যাঁ, একটু যদি বলো বিষয়টা হচ্ছে যে এটা না কোথাও গল্পটা একটা জার্নির গল্প, ঠিক আছে? একটি মেয়ে, এক বয়স্ক লোক আর একজন সাইকিয়াট্রিস্ট, এটা কোথাও না তাদের জার্নির গল্প। মানে একটি মেয়ে, সে পাহাড়ে যায়, একজন সাকসেসফুল বিজনেস ওম্যান, যখন সে পাহাড়ে যায় বাড়ি ছেড়ে নতুন একটা কিছুর সন্ধানে, তার ভেতরে লুকিয়ে থাকা কিছু বিষয় যেটা সে সামনে আনতে চায়, যখন সে পাহাড়ের পথে যায়, একটা দুর্ঘটনা এবং তার জীবনটা অন্য পথে চলতে শুরু করে। মেয়েটির যে জার্নি শুরু হয়েছিল, সেই জার্নিটা কোথাও শেষ হয় তার একটা জীবনে। নতুন জীবনের জার্নি শুরু হয় এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে, যার খুব অল্প বয়সে স্ত্রী মারা যায়, মেয়ে মারা যায়। হয়তো বেঁচে থাকলে সেই মেয়েটার বয়স হতো আজকের মতো, আজকের মেয়েটা হতো। তাই কোথাও মেয়েটির জীবনে নতুন একটা জার্নি শুরু হয়। এখানেও না ভালোবাসাটা কোথাও লুকিয়ে থাকে, প্রকাশ পায় না। হয়তো ভালোবাসাটা পিতৃত্বের, ভালোবাসাটা স্নেহের, কিন্তু বাকি লোকের কাছে সেই ভালোবাসার একটা অন্য মানে যায়, যে মানেটা খোঁজার চেষ্টা করে একজন সাইকিয়াট্রিস্ট, যার জার্নিটা শুরু হয় একই রকম ভাবে। একজন সাকসেসফুল সাইকিয়াট্রিস্ট, যার মেয়ে ক্যান্সারে মারা যায়, সে তার জীবনের সবকিছু ছেড়ে চলে আসে এই পাহাড়ে, জীবনটাকে নিজের মতো করে দেখার জন্য। আবার তার জীবনে একটু মেয়ের আবির্ভাব হয়, যে মেয়েটা, তার প্রথম মেয়ে বেঁচে থাকলে হয়তো তার বয়স হতো এই মেয়েটার মতো, এই মেঘলার মতো। তাই ভালোবাসাটা এগুলো জড়িয়ে যায়, লুকিয়ে থাকে, মিশে থাকে। এই গল্পে হঠাৎ একটি ব্লগারের আবির্ভাব ঘটে, সায়ন্তন, সে আসছে, এখন আমাদের মধ্যে নেই। তো সেই চরিত্রটা চলে আসে, তার মধ্যে কিন্তু মেয়েটিকে নিয়ে কোনো ভালোবাসা নেই, কিন্তু সে অদ্ভুত ভাবে মেয়েটার মধ্যে একটা কিছু খোঁজার চেষ্টা করে, যে খোঁজাটায় মনে হয় যে এই মেয়েটার ভেতরের সত্তাটাকে যদি সামনে আনতে পারি, তাহলে আমার ব্লগটা, আমার ট্রাভেল ব্লগটা, আমি যে ট্রাভেলটা করি, বিভিন্ন মানুষকে মিট করি, এই মেয়েটার অন্তঃসত্ত্বাটা বোধহয়
তার দেখা আরো 5টা মানুষের সঙ্গে মিলে যাবে। এই কোনো একটা জায়গায় মেলানোর চেষ্টা করছে, কিন্তু কুয়াশা না বারে বারে এসে ঢেকে দিচ্ছে ওটাকে, কাউকে মিলতে দিচ্ছে না। সো এরকম একটা জায়গা থেকে গল্পটা যখন শেষ হয়, তবে প্রত্যেকটা মানুষ যে জার্নিটা শুরু করেছিল একটা সার্টেন স্টেজের পর জার্নিটা থেমে যায় সবকটা মানুষের।